গল্পটি সম্পূর্ণই কাল্পনিক। গল্পটা পুরোপুরি বোঝার জন্য সম্পূর্ণ দেখতে হবে। এবার গল্প শুরু করা যাক। আপনার সাথে আমার ফুপুমনির বিয়ের কথা চলছে, আর আপনি আমাকে প্রেম নিবেদন করতে এসেছেন। আপনার থেকে এটা মোটেও আশা করিনি। ছি! ক্ষিপ্ত ও রাগান্বিত স্বরে কথাগুলো বলে তে ছাদ থেকে নেমে যেতে উদ্যত হতেই সামনে থাকা পুরুষটি তার বলিষ্ঠ হাতে ওকে নিজের সাথে পুরোপুরি মিশিয়ে ঝুঁকে কানে ফিসফিসিয়ে বলল, তোমার ফুপুমনির সাথে আমার বিয়ের কথা চললো, বিয়ে হয়নি। আর তোমার ফুপিকে আমি ভালোবাসি না, আমি ভালোবাসি তোমাকে। তে পুরুষটির মুখের উপর জবাব দিল, আমি তো আপনাকে ভালোবাসি না। পুরুষটি আর একটা কথা বলল না। তড়িৎ গতিতে জাঙ্কুক তের উষ্ঠ দখল করে ফেললো। তে দু হাত দিয়ে ছাড়াতে চাইলেও পারল না। জাঙ্কুক নিজের মর্জির মতো তেকে ছেড়ে দিয়ে চোখে চোখ রেখে ঠান্ডা কণ্ঠে বলল, আমাকে ভালোবাসা ছাড়া তোমার সামনে আমি আর কোনো দ্বিতীয় অপশন রাখবো না, মাই রেড রোজ। তে ফুঁসে উঠল, আপনার আসল রূপ আমি সবার সামনে নিয়ে আসবো। ফুপুমণি, দাদা ভাই, চাচু, চাচি সবাইকে বলে দেবো আপনি কেমন। জাঙ্কুক হেসে ফেললো তের কথা চট করে পরপর 2-3টা চুমু খেয়ে বলল, যাও বলে দাও। এখন তো তাও এই বাড়িতে থাকতে পারছো, খেতে পারছো, তখন এটাও পাবে না। তুমি কি মনে করো তোমার কথা সবাই বিশ্বাস করবে? গাধামে, সবাই ভাববে আমি না, উল্টো তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। তে ভাবলো আসলে জাঙ্কুকের কথাগুলো সত্যি। ওর মন খারাপ হয়ে গেল, কিন্তু নিজের মন সামনে নিয়ে বলল, ছাড়ুন আমাকে। ছাড়বো না। কি করবে? আমি চেঁচাবো? চিৎকার করবে? করো। তে ভীষণ অসহায় বোধ করলো। জাঙ্কুক এক হাতে ওর চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে বলল, ছাড়তে পারি এক শর্তে। আজ রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমার ঘরে আসবে। তের চোখ বড় বড় হয়ে গেল। অসম্ভব। সম্ভব। তুমি যদি না আসো তা আমি আসবো, তখন সবাই জানবে কোনটা ভালো হবে বলো। নিজেকে বাঁচানোর জন্য তে মিথ্যা আশা দিয়ে বলল, আচ্ছা আসবো। জাঙ্কুক এবার ওকে ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে যাও। রাতে তে জাঙ্কুকের ঘর থেকে বের হতেই নেন্সি তের হাত ধরে ফেললো। তারপর টেনে নিজের রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে সপাটে চড় দিয়ে ক্ষিপ্ত স্বরে বলল, তুই জাঙ্কুকের রুমে গিয়েছিলি কেন? উনি কফি চেয়েছিলেন, সেটাই দিতে গিয়েছিলাম। কফি দিতে এতক্ষণ লাগে? আমাকে শেখাচ্ছিস? তোর মাও নষ্ট ছিল, তুই তেমন হয়েছিস। খবরদার জাঙ্কুকের দিকে চোখ তুলে তাকাবি না। আমার এরকম কোনো উদ্দেশ্য নেই। এখন থেকে জাঙ্কুক তোকে ডাকলেও তুই আমাকে বলবি। তে মাথা নিয়ে বলল, আচ্ছা ফুপুমণি, এখন যা। তে নেন্সির ঘর থেকে চলে এলো রান্নাঘরে। সকালের নাস্তা শেষ হয়েছে সবার, এখন দুপুরের খাবারের জোগাড় যন্ত্র করতে হবে। তে নিজেকে সামনে নিয়ে কাজে লেগে পড়ল। তের বড় চাচি দুপুরের একটু আগে এসে জিজ্ঞাসা করলেন, কিরে রান্না হয়েছে? জি চাচি। ছোট চাচি এসেছিল রান্নাঘরে। জিসু তের চোখে চেয়ে সেখান থেকে চলে গেল। তে যদি এখন বলতো ছোট চাচি আসেনি রান্নাঘরে, তাহলে দুই চাচি মিলে তুল কালাম হতো। খামোখা অশান্তি এড়াতে তেকে এমন মিথ্যে বলতে হলো। দুপুরে খাবার টেবিলে গায়ে জাঙ্কুকের দিকে চেয়ে বলল, তোমার বাবার সাথে কথা হয়েছে, তারা এই সপ্তাহে চলে আসবেন। তারা এলে বিয়ের পাকা কথা হয়ে যাবে। তোমার কোনো আপত্তি আছে? জাঙ্কুক একবার তের দিকে চেয়ে সুবোধ বালকের মতো মাথা নেড়ে বলল, না আঙ্কেল, বেশ ভালো। এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? এটা তোমারই বাড়ি, কিছু লাগলে একটু দ্বিধা করবে না। তে কি বলবে? তে রাগে সরে জ্বলে যাচ্ছিল। কি ধরনের অসভ্য লোক! সকালে প্রেম নিবেদন করলো আর দুপুরে দাদা ভাইয়ের কথায় হ্যাঁ মিলাচ্ছে। সব কাজ শেষে চলে গেল তার চাচির রুমে। চাচি, আমি একটু জেনিদের বাড়িতে যাব, নোটস আনতে হবে, সামনে মাস থেকে পরীক্ষা। আচ্ছা যা, মাগরিবের আগে চলে আসবি। তের ভালো বান্ধবীদের মধ্যে হচ্ছে জেনে অন্যতম। ঘরের কাজের জন্য তে কলেজের ক্লাস ঠিকমতো করতে পারে না, শুধু পরীক্ষাগুলো দেয় আর সপ্তাহে 2 দিন গিয়ে নোটস নিয়ে আসে তার বান্ধবীর কাছ থেকে। যদিও নোটস নিয়ে ফিরছিল তে, তখনই রাস্তায় সায়নের সাথে দেখা হয়ে যায়। সে ওর থেকে 2 ক্লাস সিনিয়র, অনার্স 4th ইয়ারে পড়ে। ওকে পছন্দ করে, কিন্তু এখনো বলতে পারেনি। তে বোঝে ব্যাপারটা, কিন্তু বুঝেও না বোঝার ভান করে থাকে। সায়নও থেকে দেখা মাত্রই কুশল বিনিময় করতে চাইলো, বললো একসাথে চা কফি খাওয়া যাক, কিন্তু তে বাহানা দিয়ে চলে গেল। সায়না আশাহত দৃষ্টিতে চেয়ে রইল তেরে যাওয়ার পানে। এদিকে রাস্তার পাশের একটা কালো রঙের গাড়ির ভেতর থেকে সায়নার দিকে হিংস্র দৃষ্টিতে চেয়ে আছে জাঙ্কুক। রাতের খাবার শেষে হাতের কাজে বসিয়ে তে নিজের রুমে যেতেই ফোনে একটা টেক্সট এলো। জাঙ্কুক পাঠিয়েছে, 8 ঘন্টার মধ্যে রুমে আসবে, নয়তো কি করবো মনে আছে নিশ্চয়ই। তের মেজাজ খারাপ হলো। এই লোকটার কিছুদিন পর ফুপিমনির সাথে বিয়ে, তবু তার পিছু ছাড়ছে না। লম্পট অসভ্য কোথাকার। এখন আবার না গেলে পাগলামি করবে, পরে ফেসে যাবে। সব দিক থেকেই জ্বালা। তে 8 ঘন্টা বসে অপেক্ষা করলো সবাই ঘুমানোর। সবাই ঘুমিয়ে পড়তে নিজের রুমে লাইট অফ করে দরজাটা বাইরে থেকে আটকে পা টিপে টিপে জাঙ্কুকের ঘরের দিকে চললো। ওই ঘরের সামনে আসতেই ভিতর থেকে জাঙ্কুক এক হাত দিয়ে তড়িৎ গতিতে তেকে টেনে নিয়ে দরজা আটকে দিল। তে বিরক্তির স্বরে বলল, কি সমস্যা আপনার? ডাকলেন কেন? আমার পিঠ ব্যথা করছে।
পিঠে টিপে দাও তো। পারবো না, ফুপিমণিকে বলুন। দুপুরেই তো তোমার দাদা বলেছে কিছু লাগলে যেন তোমাকে বলি। এটা আমি পারবো না। ঠিক আছে, কাল তোমার দাদাকে বিচার দেবো। তে চোখ মুখ শক্ত করে বলল, ঠিক আছে দিচ্ছি। জাঙ্কুক নিজে শার্ট খুলতে শুরু করলো। তে আতকে উঠে বলল, আপনি শার্ট কেন খুলছেন? জাঙ্কুক সামান্য হেসে বলল, পিঠ টিপে দেবে না তো সেটা উপর দিয়েও করা যায়, তাহলে তো ফিল আসবে না। তে দাঁত মুখ খেয়েছে জাঙ্কুকের পিঠ টিপে দিতে লাগলো। পেটানো তামাটে বর্ণের শরীরে ভীষণ আকর্ষণীয় লাগছিল। কিছুক্ষণ টেপার পর জাঙ্কুক বলল, হয়েছে, আর লাগবে না। তে খুশি হয়ে গেল। ও ভাবলো এখনো যেতে পারবে, কিন্তু না, জাঙ্কুক কি অত সহজে ছাড়ার পাত্র? তে চলে যেতে উদ্যত হতেই পেছন থেকে চাপটে ধরলো জাঙ্কুক। তে আতকে উঠে বলল, কি করছেন আপনি? জাঙ্কুক শান্ত স্বরে বলল, আজ তুমি আমার সাথে ঘুমাও। তে বলে উঠলো, পাগল হয়েছেন আপনি? কেউ দেখলে আপনার তো কিছু হবে না, কিন্তু আমাকে জবাই করবে। জাঙ্কুক মৃদু এসে বলল, কেউ দেখবে না, তুমি সবার ওঠার আগে চলে যাবে নিজের ঘরে। তে অসম্মতি প্রকাশ করে বলল, এটা সম্ভব না। কিছুদিন পরে ফুলমণির সাথে বিয়ে হবে আপনার। ওই বিয়ে হবে না। আপনার পুরো ফ্যামিলি, এই ফ্যামিলি সবাই রাজি। আমি রাজি না, আর আমার কথাই শেষ কথা। তবু আমি পারবো না এটা। জাঙ্কুক বিয়ের কথা পাত্তা না দিয়ে বলে উঠলো, তোমার থেকে আমি মতামত চাইনি, অর্ডার করেছি। যদি তুমি আমার অর্ডার পালন না করো তাহলে কাল তোমার দাদা ভাইয়ের কাছে বিচার দেবো। বলবো তুমি রাতে আমার ঘরে এসে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছো। তে হতবাক হয়ে গেল। জাঙ্কুক কুটিল হেসে বলল, যাও সোজা গিয়ে আমার খাটে শুয়ে পড়ো। তে আর কোনো উপায় পেল না, জাঙ্কুকের খাটের এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। একটু পর জাঙ্কুক এসে নিজের বলিষ্ঠ হাত দিয়ে তেকে নিজের দিকে টেনে নিল। ওর গিরবাদে সে মুখ গুজে আবেশে স্বরে বলল, আজকের পর থেকে তোমাকে ছাড়া ঘুম হবে না আমার। জাঙ্কুক মেয়ের শরীরের ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছে। এদিকে সারাদিনের কাজকর্মের পর তেজিও জেগে থাকতে পারলো না, ঘুমিয়ে পড়লো। কিন্তু জাঙ্কুক ঘুমাতে পারলো না, এক দৃষ্টিতে চেয়ে রইল নিজের ভালোবাসার দিকে। শেষ রাতে জাঙ্কুক থেকে কোলে তুলে ওর ঘরে রেখে এলো। আসার সময় কপালে আলতো করে নিজের ভালোবাসার পরশকে দিয়ে বলল, এই তো আর কিছুদিন, তারপর সব সময়ের জন্য তুমি আমার কাছেই থাকবে। সকালে ফোনে অ্যালার্মের শব্দে ধরফর করে উঠে বসলো। ও ভেবেছিল ও জাঙ্কুকের রুমে, কিন্তু ঘুম থেকে সজাগ করে নিজেকে নিজের রুমে দেখতে পেয়ে হাফ ছেড়ে বসলো। কিন্তু ও আসলো কি করে এখানে? নিশ্চিত এটা ওই লম্পট অসভ্য লোকটার কাজ। তুই বিরক্ত ভঙ্গিতে চুলগুলো বেঁধে ফ্রেশ হয়ে নিল। তারপর নামাজ পড়ে চলে গেল রান্নাঘরে। জাঙ্কুক তেকে ওর ঘরে রেখে এসে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভেঙেছে যথারীতি একই সময়ে। প্রতিদিনের মতো গোসল সেরে তৈরি হতে শুরু করলো অফিসে যাওয়ার জন্য। এদিকে তে কফি বানিয়ে জাঙ্কুকের ঘরে যাবার আগে ন্যান্সির ঘরে গেল। ন্যান্সি তখনও ঘুমাচ্ছে। তে ন্যান্সিকে ডেকে বলল, ফুপিমণি, ওনার কফিটা দিয়ে আসবো? ন্যান্সি ঘুম ঘুম স্বরে কপাল কুঁচকে বিরক্তির স্বরে বলল, যা দিয়ে আয়, কিন্তু ওর দিকে তাকাবি না। তে মাথা নেড়ে চলে গেল জাঙ্কুকের ঘরে। টেবিলের উপর কফির কাপটা রেখে বলে উঠলো, আপনার কফি। জাঙ্কুক আয়নার সামনে থেকে ঘুরে তের সামনে এসে দাঁড়িয়ে বলল, আমার শার্টের বোতামগুলো লাগিয়ে দাও। কেন, আপনি লাগাতে পারেন না? আপনি লাগান। তুমি আশেপাশে থাকলে এসব কাজ করতে ইচ্ছে করে না আমার। এখন চটপট লাগিয়ে দাও তো। তে আর কথা না বাড়িয়ে জাঙ্কুকের শার্টের বোতামগুলো ঝটপট লাগিয়ে দিতে শুরু করলো। এই ফাঁকে জাঙ্কুক তের কাঁধে রাখা ওড়নাটা নিয়ে ওর মাথায় পরে দিয়ে বলল, আমার রেড রোজকে একদম আমার বউ লাগছে। তে মাথা থেকে ঘুমটা সরিয়ে বলল, নিন, হয়ে গেছে, এবার আমি যাই। শোনো। জাঙ্কুক ওকে ধরতে যাওয়ার আগে ও পালিয়ে গেল। পিছন থেকে জাঙ্কুক হাসলো। আজ বাসায় কেউ নেই, সবাই একটা জন্মদিনের দাওয়াতে গেছে। তে যায়নি। ও অবশ্য কোনো দাওয়াতেই যেতে পারে না, ওর পারমিশন নেই এসব দাওয়াত অ্যাটেন্ড করার। নিজের রুমে বসে পড়ছিল। আজ ভীষণ গরম লাগছে। তে ভাবলো গোসল করে নিলে খুব ভালো হবে, তাই ও গোসল করতে চলে গেল। গোসল শেষ হতেই দেখলো ও জামা আনতে ভুলে গেছে। তাই তলেটা বুকের উপর পেঁচিয়ে নিয়ে বাইরে বের হতেই আতেকে উঠিয়ে চিৎকার করলো। সাথে সাথে ওয়াশরুমে ঢুকে যেতে চাইলো, কিন্তু পারলো না। জাঙ্কুক ওকে মুহূর্তেই নিজের সাথে মিশিয়ে নিল। ফ্রেজা শরীর ওকে ভীষণ আবেদনময়ী লাগছে। জাঙ্কুক ঘোর লাগা দৃষ্টিতে একবার তেকে দেখতেই ওর দৃষ্টি আটকে গেল তের গলার নিচের অংশটুকুতে, যেখানে পানির বিন্দু বিন্দু জমে আছে। জাঙ্কুক কিছু না ভেবে নিচ্ছে হলো সেখানে। তে চোখ বন্ধ করে কেঁপে উঠলো। দু হাতে খামচে ধরলো জাঙ্কুকের পেছনের দিকে শার্টের অংশ। জাঙ্কুক থামলো না, ওই অংশের সব পানির বিন্দু নিয়ে নিল। আবার সে তের হাত পা অবশ হয়ে আসছে। জাঙ্কুক ওকে ছেড়ে দিয়ে অধর কামড়ে হেসে পড়লো, তেষ্টা পেয়েছিল ভীষণ, তাই তোমাকে ডাকতে এসেছিলাম। তেষ্টা মিটে গেছে। তে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে জাঙ্কুকের বুকে কিলে খুশি দিতে শুরু করলো। জাঙ্কুক ওর বলিষ্ঠ হাতে তের দু হাতি বন্দি করে ফেললো। তারপর কানে কানে ফিসফিস করে বলল, তেষ্টা মেটানোর জন্য ধন্যবাদ রেড রোজ। তে চোখ বুঝে ফেলল সাথে সাথে। জাঙ্কুক হেসে ওকে ছেড়ে দিয়ে বলল, জামা পাল্টে নাও, আমি আমার রুমে যাচ্ছি।
আর দরজা অফ করবে না। এটা বলেই জাঙ্কুক চলে গেল। তে চোখ মেলল। এখন ওর পুরো শরীর শিরশির করছে। কি অসভ্য বদ লোক রে বাবা। তে জামা পাল্টে হেয়ার ড্রায়ারে চুল শুকিয়ে নিল। তারপর রান্নাঘরে গেল চা বানাতে। চায়ের পানি চুলায় বসাতে পেছন থেকে জাঙ্কুক ওকে এসে চাপড়ে ধরলো। গিবাদে সে মুখ গুজে লম্বা একটা শ্বাস টেনে নিয়ে বলল, চা বানাচ্ছ? তে বিরক্ত স্বরে বলল, দেখতেই তো পাচ্ছেন, এবার ছাড়ুন, যখন তখন ধরেন কেন আমাকে? আমার ইচ্ছা, তুমি আমার রেড রোজ, তোমাকে জড়িয়ে ধরার একমাত্র অধিকার আমার। তে জানে এই নাছরবান্দা বদলোকে কিছু বলে লাভ নেই, যা মন চায় তাই করে এলো। কিন্তু হঠাৎ এসে বাড়ির কেউ দেখলে তার 12টা বেজে যাবে। রাতের বেলা গতকালের মতো আজও জাঙ্কুকের টেক্সট এলো ওর ঘরে যাওয়ার জন্য। তে টেক্সটটা দেখেও ফিরে রাখলো। মগের মুলুক নাকি, প্রতিদিন এসব কি নাটক। তে লাইট অফ করে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর ওর মনে হলো ও হাওয়ায় ভাসছে। ভয়ে চিৎকার দিতে যেয়ে তার আগে একজোড়া পুরুষালী অনমনীয় অধর আঁকড়ে ধরলো ওর কোমর ঠান্ডা উষ্ঠজোড়া। তে ছটফট করতে লাগলো। জাঙ্কুক ওর অধর ছেড়ে দিয়ে কানে কানে বলল, ভালো ভালো চলে আসলে কিন্তু এটা হতো না, এখন তুমি শাস্তি পাবে। তে অবাক হয়ে ফিসফিসানো স্বরে বলল, মানে কিসের শাস্তি? চলো রুমে, তারপরে দেখতে পাবে। জাঙ্কুক চুপি সারে তেকে নিয়ে চলে গেল নিজের ঘরে। বিছানার পর বসে আলমারি থেকে একটা প্যাকেট বের করে বলল, এই নাও, শাড়িটা পরো। তে অবাক হয়ে বলল, এত রাতে শাড়ি পরবো? আর শাড়িটা আমি পরতেও পারি না। আমার তোমাকে এই মুহূর্তে শাড়িটি দেখতে মন চাচ্ছে। পারবো না পরতে, এটা তোমার শাস্তি। এখন ভালোই ভালোই পরবে নাকি আমি অন্য কিছু করব? তে একটা বড় সড়ো ঢোক গেলে বলল, কিন্তু আমি তো পরতে পারি না। ব্লাউজ আর পেটিকোট পরে এসো, আমি পরিয়ে দেবো। অসম্ভব, আমি পারবো না। আমি অনন্ত জরুরি না, তবে অসম্ভবকে সম্ভব আমি করতে পারি, করব। এর আগে ব্লাউজ আর পেটিকোট পরে এসে সামনে দাঁড়ালো জাঙ্কুকের। ভীষণ লজ্জা লাগছে ওর, মন চাচ্ছে মাটি খুঁড়ে ঢুকে যেত। এদিকে জাঙ্কুকের বেহায়া মন পলক্ষীন ভাবে চেয়ে আছে তীর দিকে। তে বক্ষ দেশের উপর দিয়ে রাখা ওনাটা আরেকটু টেনে গলা খাকাই দিয়ে বলল, জলদি পড়ান, আপনার নাটক শেষ হলে আবার ঘুমাতে যেতে হবে, আবার সে সকালে উঠতে হবে। জাঙ্কুক লাল শাড়িটা হাতে নিয়ে তেয়ের সামনে গেল। শাড়ির ভাঁজ খুলে ইউটিউবে দেখা নিয়মে পড়ে দিতে লাগলো। কুচি দেওয়ার সময় হঠাৎই বেহায়া চোখ গেল সুখবীর নাভির দেশে। এতক্ষণ অনেক কষ্টে নজর হেফাজত করলো, আর পালো না, বুকের ভেতর তোলপাড় করছে। ফর্সার মেয়েধীন নাভির দেশ ভীষণ আকর্ষণীয় লাগছে। জাঙ্কুক সবকিছু ফুলে তেয়ের ওদর চেপে ধরে নিজের উষ্ঠদয়ে ছোঁয়ালো। জাঙ্কুকের আচমকা এমন কাণ্ডে কেঁপে উঠতে ওকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাইলো, কিন্তু জাঙ্কুক নিজের জায়গা থেকে এক চোরও নড়ল না। তেয়ের শাড়ির কুচিগুলো ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো। অতঃপর এক নজর চেয়ে বিমোহিত স্বরে বলল, আমার রেড রোজ। তে লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে তাকালো। যতই মুখে মুখে না করুক, জাঙ্কুক জানে তার রেড রোজও তাকে ভালোবাসে। জাঙ্কুক তেকে নিজের সাথে মিশিয়ে ঘোর লাগা স্বরে বলল, তুমি ভীষণ সুন্দর আমার রেড রোজ। এমন মুহূর্তে হঠাৎ দরজায় টোকা পড়লো। ন্যান্সি ডাকছে। তে জাঙ্কুককে ঠেলে দূরে সরে দাঁড়ালো। ভয়ে কাঁপছে ও। জাঙ্কুক ওকে ওয়াশরুমের ভেতর ঢুকিয়ে দরজা খুলতেই ন্যান্সি আহ্লাদী স্বরে বলল, কি করছো? জাঙ্কুক নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, এত রাতে মানুষ কি করে? তুমি কি রাগ করছো? অবশ্যই, আমার ঘুম আসছে, জরুরি কিছু না বললে কাল সকালে এসো। এটা বলি জাঙ্কুক ন্যান্সির মুখের উপর দরজা আটকে দিল। ন্যান্সি এসেছিল জাঙ্কুকের সাথে গল্প করতে, ছেলেটা ওকে পাত্তাই দেয় না। এত দেমাক কিসের? কয়েকদিন পর তো বিয়েই। ন্যান্সি ফোঁস করতে করতে নিজের ঘরে যাবার আগে একবার তেয়ের ঘরে উকি দিল, কিন্তু একই, তে কোথায়? পুরো ঘর ওয়াশরুম কোথাও খুঁজে তেকে পেল না। ওর সন্দেহ হলো জাঙ্কুকের ঘরে নয় তো মেয়েটা। এদিকে ন্যান্সি চলে যাওয়ার পর তে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আতঙ্কিত ও ভীত স্বরে বলল, এবার কি হবে? ফুপিমণি তো সন্দেহ করবে, করবে, তোমার ভয় পাওয়ার কিছু নেই। বাবা মা আসলে আমি সব বলবো তাদের, তারপর তোমাকে বিয়ে করে নেব। আচ্ছা সত্যি করে বলুন, আপনি কেন আমাকে বিয়ে করতে চান? কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া থাকা আমার জন্য অসম্ভব। আপনার ফ্যামিলি মানবে না, সেটা দায়িত্ব আমার। ফুপিমণিকে কি বলবেন সেটার দায় আমার না। তে মন খারাপ করে বলল, শেষ পর্যন্ত সবাই আমাকে দোষী ভাববে। আমি সবকিছু ঠিক করে দেব। আমি আপনাকে ভালোবাসি না, তাই প্লিজ এসব বন্ধ করুন আর ফুপিমণিকে বিয়ে করুন। তুমি আমাকে ভালোবাসো না? জাঙ্কুক তেকে তৎক্ষণাৎ পেঁচিয়ে ধরে ওর চিবুক তুলে ধরে বলল, আমার দিকে তাকাও মাই রেড রোজ। তে তাকালো। জাঙ্কুক গম্ভীর স্বরে বলল, আমার চোখে চোখ রেখে বলো তুমি আমাকে ভালোবাসো না। তে অনেক চেষ্টা করলো, কিন্তু পারলো না। এই কথাটা বলতে গেলে কেউ যেন ওর গলা চেপে ধরে। তের মুখ থেকে কোনো উত্তর না আসায় জাঙ্কুক বিজয়ের হাসি এসে বলল, মিথ্যে বলে লাভ নেই রেড রোজ। তে জাঙ্কুককে ধাক্কা মেরে সরাতে চাইলো, পারলো না। জাঙ্কুক একটু ঝুঁকে তের নাকে চুমু খেয়ে বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এই সহজ স্বীকারোক্তিতে তের মন শান্ত হলো।
কিন্তু এখনো মুখে বিরক্তি ভাব ফুটিয়ে তুলে বলল, ছাড়ুন, রুমে যাব আমি। এমনিতেই কালকে আমার যে কি হবে কে জানে। ভয় পেও না, আমি সব সামলে নেব। আপনাকে কিছু করতে হবে না, আপনি প্লিজ চুপ থাকবেন। এটা বলে তে নিজের জামা কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে শাড়ি চেঞ্জ করতে। শাড়ি চেঞ্জ করে সেটাই বলে উঠল, শাড়িটা ভাঁজ করে রাখবেন আর প্রভুমণিকে দিয়ে দিবেন। ওটা আমি তোমার জন্য কিনেছি, ওটা তোমার। তুই একটু রসিকতার স্বরে বলল, আর আমি কার? জাঙ্কুক নিজের দিকে ইশারা করে বলল, শুধু আমার। তে আর ঢালো না, সেখানে বেরিয়ে গেল দ্রুত। ওর চোখে মুখে লজ্জা। এইদিকে নেন্সি দূর থেকে এই দৃশ্য দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। তার মানে ওর সন্দেহ সঠিক, এর একটা ফয়সালা করতেই হবে। পরের দিন সকালে তে নাস্তা বানাচ্ছিল কিচেনে, সে সময় ডাক পড়লো। তে একটু অবাক হলো, এই সময় তো দাদা ভাই ডাকেন না, তাহলে আজ আবার কি হলো? তে মাথায় ঘোমটা টেনে চলে গেল দাদার ঘরে। গায়ে খবরের কাগজ পড়ছিলেন। তেকে দেখে কাছে ডাকলেন। ওর সামনে গিয়ে দাঁড়াতেই তিনি বলে উঠল, আজ বিকালে পাত্র দেখতে আসবে তোমাকে, সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে থাকবে। কিন্তু দাদা ভাই, আমি এখন বিয়ে করতে চাই না, পড়তে চাই। তুমি যে কিসব পড়াশোনা করো আমি জানি, আমার মুখের উপর কথা বলবে না, এখন যাও। তেজিও দাদার গম্ভীর মুখের সামনে কিছু বলতে পারলো না, ফিরে এলো রান্নাঘরে। ভীষণ কান্না পাচ্ছে ওর। ওইদিকে নেন্সি নিজের ঘরে নাচছে। আজ সকালে তাই শিকদারকে ও তীর ব্যাপারে জানিয়েছে, তাই তিনি আদরের মেয়ের ইনসিকিউরিটি কমাতে আজই তীর জন্য পাত্রপক্ষ আসার জন্য বললেন। আজ জাঙ্কু খুব সকালে বেরিয়ে গেছে। আজ অফিসে দুটো গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করতে হবে, কিছু সাইট ভিজিট করতে হবে। আজ ভীষণ ব্যস্ততা ওর, তাই জাঙ্কুক জানে না বাড়িতে পাত্র আসার কথা। বিকেলে নেন্সি নিজের গোলাপি রঙের একটা জর্জেট শাড়ি বের করে তেকে বলে উঠল, ঝটপট পরে নে। তো অনুনয় স্বরে বলল, ফুবিমণি, তুমি একটু দাদা ভাইকে বলো না এই বিয়েটা বন্ধ করতে। নেন্সি হিংস্র স্বরে বলে উঠল, কেন? তুই রাত বিরাতে জাঙ্কুকের ঘরে যেতে পারিস এই জন্য? তে আতকে উঠে মাথা নেড়ে বলল, ফুবিমণি, বিশ্বাস করো, আমি যেতে চাইনি। উনি আমাকে ডেকেছেন, বাধ্য করেছেন। ডাকলেই চলে যাবি? জানিস না আমার সাথে ওর বিয়ে ঠিক। আর ছেলে মানুষ একটু এমনই হয়, তাই বলে তুই বেহার মতো চলে যাবি? তে নেন্সির পা জড়িয়ে ধরে বসে পড়লো, কাঁদতে কাঁদতে মিনমিন করে বলল, প্লিজ প্রভুমণি, আমি আর ওনার সামনে যাব না, তবুও তুমি বিয়েটা বন্ধ করো। একদমই না, তোকে বিয়ে করতেই হবে। এখন ঘ্যান ঘ্যান না করে শাড়িটা পর, তৈরি হয়ে নে, নয়তো আমি আব্বাকে গিয়ে বলছি এক্ষুনি। তে আর উপায়ন্তর না পেয়ে শাড়িটা নিয়ে চলে গেল ওয়াশরুমে। নেন্সি সেদিকে তাকিয়ে কুটিল হাসলো। পাত্রের নাম ইয়ঞ্জন, বিপত্নিক, বয়স 40-এর কোটায়। তেকে দেখি পছন্দ হয়েছে তার, তাই আজই এঙ্গেজমেন্ট হয়ে গেল। নেন্সির বিয়ের পর ওর বিয়ে হবে। এঙ্গেজমেন্টের পর তে নিজের ঘরে এসে অঝরে কাঁদতে লাগলো। মনটা ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। তাহলে নিয়তিতে কি এমন কিছু লেখা আছে? রাতের বেলা খাবার টেবিলে তে মলিন মুখে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। জাঙ্কুকও লক্ষ্য করেছে সেটা। ও ভাবছে কি হলো মেয়েটার, মন খারাপ কেন? হঠাৎ তের ছোট চাচি বলে উঠল, তে, তুমি তৈরি হয়ে থাকো, কাল বিকেলে ইয়ঞ্জন আসবে, কাল তোমাকে শপিংয়ে নিয়ে যেতে। ছোট চাচির কথা শুনে জাঙ্কুকের কপালে ভাঁজ পড়লো। ও বুঝতে পারলো না এই লোকটা আবার কে, আর এই লোকটা কেন থেকে শপিংয়ে নেবে। জাঙ্কুক নিজের মধ্যে উৎকণ্ঠা ধরে রাখতে না পেরে প্রশ্ন করলো, ইয়ঞ্জনকে? কাই মৃদু হেসে বলে উঠল, আমাদের তের বিয়ে ঠিক হয়েছে, ওর হবু বরের নামই হচ্ছে ইয়ঞ্জন। তুমি তো ছিলে না, তাই জানো না। আজ বিকেলেই ওরা আংটি পরে দিয়ে গেছে। জাঙ্কুকের মুখের রং মুহূর্তেই পাল্টে গেল কথাগুলো শুনে। তীক্ষ্ণ দৃষ্টিতে তের দিকে চেয়ে রইল অনিমেষ ভাবে, কিন্তু তে একবার তাকালো না তার দিকে। রাগ আরো বাড়লো জাঙ্কুকের। খাবার শেষ না করে চলে উঠে গেল নিজের ঘরে। সবাই একটু অবাক হলো, কিছু বললো না। হয়তো শরীর খারাপ করছে বা খেতে ইচ্ছে করছে না, তাই চলে গেছে। যে যার যার মতো খেয়ে নিজের রুমে চলে গেল। তেও নিজের হাতের কাজ সেরে রুমে আসতেই ফোনে জাঙ্কুকের টেক্সট আসলো, আমার রুমে আসো। তে আজ আর গেল না। বালিশ নিয়ে নেন্সির ঘরে দরজা নক করলো। নেন্সি তখন ফোন চালাচ্ছিল। দরজা খুলে তেকে দেখে ফুলে বুঝতে বলল, কিরে, কি হয়েছে? আজ তোমার সাথেই ঘুমাই, আমার একা থাকতে ভালো লাগছে না। অন্য সময় হলে নেন্সি কিছুতেই রাজি হতো না, কিন্তু আজ হলো। কিছুতেই জাঙ্কুকের কাছাকাছি ওকে যেতে দেওয়া যাবে না। নেন্সি নিজের বিছানায় বসতে বসতে বলল, নিচে বিছানা করে শুয়ে পড়, আর আজ থেকে বিয়ে হওয়া পর্যন্ত তুই আমার এই ঘরেই ঘুমাবি, ঠিক আছে? তুই মাথা নেড়ে বলে উঠল, আচ্ছা ফুপিমণি। তুই সহজে রাজি হলো। এতে করে জাঙ্কুককে এড়িয়ে চলতে পারবে সেও। এদিকে বেশ অনেকক্ষণ হওয়ার পরও তেকে আসতে না দেখে জাঙ্কুকের মেজাজ আরো বিগড়ে গেল। ও ঘর থেকে বেরিয়ে তের ঘরে আসতে দেখলো সেখানে তে নেই। পুরো ঘর, ওয়াশরুম, বারান্দা কোথাও নেই, তার মানে অন্য কোথাও ঘুমিয়েছে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে খুশি মারল জাঙ্কুক। মনে মনে বলল, একটাবার তোমাকে হাতের কাছে পায়ে রেড রোজ, আমাকে এড়িয়ে যাবার শাস্তি তোমাকে আমি এমনভাবে দেবো যে
তুমি আর কখনো সাহস করবে না। সকালে কফি বানিয়ে তে ন্যান্সির ঘরে গিয়ে বলল, ফুপিমণি ওনাকে কফিটা তুমি দাও না প্লিজ। ন্যান্সি ভাবলো এখন থেকে ওর এই সমস্ত কাজ করা উচিত, তাই ও তের হাত থেকে কফির মগটা নিয়ে চলে গেল। এদিকে জাঙ্কুক অপেক্ষা করছে কখন তে আসবে। তার ভাবনার মাঝে ন্যান্সি এলো কফি নিয়ে। কফিটা টেবিলের উপর রেখে আলনাতে শুয়ে বলল, আমি বানিয়েছি কফি তোমার জন্য, খেয়ে বলো কেমন হয়েছে। জাঙ্কুক কাট স্বরে বলে উঠলো, পরে বলবো, এখন যাও। ন্যান্সি নিজের আলনাতে পনাটা আর একটু বাড়িয়ে বলল, আজকে ফ্রি আছো? শপিংয়ে বের হবো। আমার কাজ আছে, আমি পারবো না যেতে, তুমি অন্য কারোর সাথে যেও। জাঙ্কুকের এমন নির্লিপ্ততা দেখে ডেকে গেল ন্যান্সি। এগিয়ে এসে ওর গলা জড়িয়ে ধরে ন্যাকা স্বরে বলল, তুমি এমন কেন করছো? আমাদের তো বিয়ে ঠিক হয়েছে। হয়নি এখনো। জাঙ্কুক এক ঝটকায় ন্যান্সিকে নিজের থেকে সরিয়ে দিল। বেড়েজারটা হাতে নিয়ে গম্ভীর মুখে বেরিয়ে গেল বাড়ি থেকে। এইদিকে তে অনিচ্ছা সত্ত্বেও ইউজন নামক লোকটার সাথে বাইরে বের হতে হলো। রিক্সায় বসি লোকটা কারণে অকারণে শুধু স্পর্শ করার বাহানা খুঁজছে। তের ভীষণ বিরক্ত লাগছে। মন চাচ্ছে লাথি মেরে রাস্তায় ফেলে দিতে, কিন্তু এই কাজ করা যাবে না। তাই দাঁত মুখ খিচে চুপচাপ বসে রইল। ইউজন তে ডান হাতখানা নিজের হাতের মুঠো নিয়ে রসালো কণ্ঠে বলল, তোমার হাত কি নরম তুলতুলে? তে কিছু বললো না, জোর করে হাসার চেষ্টা করলো। ভিতরে অস্বস্তি লাগছে ভীষণ। এরই মধ্যে একটা কাণ্ড ঘটে গেল। রিক্সাওয়ালা হঠাৎ রিক্সা থামিয়ে দিল। ইউজন কর্কশ হয়ে চেঁচিয়ে উঠল, কি হলো? রিক্সা থামালেন কেন? রিক্সাওয়ালা তাদের সামনে তাকাতে বলল। ওরা দেখলো কালো মাস্ক পরা লম্বা সুদীর্ঘ দেহের একজন এদিকে আসছে। ইউজন চিনতে না পারলো তে ওই দৃষ্টি দেখেই নিমেষে চিনে ফেললো মানুষটা আর কেউ নয়, জাঙ্কুক। জাঙ্কুক তের সামনে এসে ওর হাত ধরে ফেলে শক্ত করে। পাশ থেকে কর্কশ স্বরে বলে উঠল ইউজন, এই কে আপনি? আমার ওয়াইফের হাত ধরেছেন কেন? জাঙ্কুক অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, ও আমার, ওকে নিজের বলে দাবি করার অধিকার শুধুমাত্র আমার। এক্ষুনি চলে যায় এখান থেকে, নয়তো যে জিভ দিয়ে ওকে ওয়াইফ বলেছিস সেটা টেনে ছিঁড়ে ফেলবো। ইউজন ভয়ে রিক্সা থেকে নেমে উল্টো দিকে দৌড় দিল। তের মুখখানা আতঙ্কে ছোট হয়ে গেল। জাঙ্কুক ওর হাতটা ছেড়ে দিয়ে সরাসরি কোলে তুলে ফেললো। তাই মৃদু আর্তনাদ করে বলল, নামান আমাকে। চুপ, আর একটা কথাও বলবি না, নয়তো চড়িয়ে তোর এপাশের দাঁত ওপাশে নিয়ে যাব। মুহূর্তে চুপসে গেল বেলুনের ন্যায়। জাঙ্কুক ওকে গাড়ির ভেতর এনে বসালো। নিজে ড্রাইভিং সিটে বসে স্টার্ট দিল গাড়ি। একটা কথা বোঝে না সে। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে মিনমিন সরে বলল, আমরা কোথায় যাচ্ছি? কাজী অফিসে। আতকে উঠে ভীষণ জোরে চিৎকার করে উঠল তে। জাঙ্কুক রক্তচক্ষু নিয়ে তের দিকে তাকালো। তে ভয়ে চুপসে যাওয়া স্বরে বলল, কাউকে না জানি এভাবে বিয়ে করাটা কি ঠিক হবে? ঠিক ভুল আমি শুনতে চাই না। ওই জানোয়ারটা তোকে নিজে বলে দাবি করলো কিভাবে? তুই কিভাবে ওর দেওয়া রিং পরিস? কিভাবে ওর পাশে বসিস? আর কোন সাহস আমাকে ইগনোর করিস? আজ তোর কলেজা মাপো। তুই বড়সড় একটা ঢোক গিলে বলল, আসলে আমি আপনাকে ইগনোর করিনি, আমার মন ভালো ছিল না তাই। তো সেটা আমাকে বলা যায়নি? তোকে যে দেখতে আসবে সেটা তুই আমাকে বলিসনি কেন? ভেবেছিলাম আপনি ব্যস্ত, তাই আর কি। ব্যস্ততা তোকে দেখিয়েছি কখনো? তোকে ইগনোর করেছি? সরি। তোর সরির গোষ্ঠী গেলে চুপচাপ বিয়েটা করবি। আর একটা কথা বললে এমন হাল করবো যে নিজের দিকে তাকাতেও ভয় পাবি। তুই আর একটা কথা বললো না, ভয়ে ছিটিয়ে রইল কেবল। জাঙ্কুক সত্যি কাজী অফিসের সামনে নিয়ে চলে গেল। গায়ে দরজা খুলে গম্ভীর স্বরে বলল, চলো ভিতরে চলো। জাঙ্কুকের স্বভাবটাই এমন, আর রাগ উঠলেই তুই করিতে নেমে যায়। তাতে অবশ্য তের খারাপ লাগে না। তবে আজ একবারও রেড রোজ বলে ডাকেনি। তের মন খারাপ হলো একটু। কাজী অফিসে যাওয়ার পর জাঙ্কুক নিজের দুই বন্ধুকে ডেকে নিল। ওরাই বিয়ের সাক্ষী দিয়েছে। বিয়ে পড়ানো শেষে বন্ধুরা কিছুক্ষণ মজা নিল, তারপর টিটের দাবি রেখে চলে গেল। জাঙ্কুক তের হাত ধরে ওকে গাড়িতে বসালো। তারপর নিজে ওর পাশে বসে ওর হাতটা টেনে এনে অনামিকা আঙুল থেকে ইউজনের দেওয়া রিংটা খুলে ছুঁড়ে ফেললো জানালা দিয়ে। তা তোকে উঠে কিছু বলতে যাবে, কিন্তু জাঙ্কুকের তীক্ষ্ণ দৃষ্টির তেজে আর কিছু বলতে পারলো না। নিজের পকেট থেকে ডায়মন্ডের একটা রিং বের করে তের হাতে পরিয়ে দিয়ে বলল, এটা কখনো খুলবে না রেড রোজ। তের আংটিটা পছন্দ হলো। জাঙ্কুক বুঝলো সেটা। ওকে আচমকা নিজের দিকে টেনে নিয়ে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলল, আই লাভ ইউ রেড রোজ। তের ভিতর থেকে অনুভূতি জানান দিল সেও ভালোবাসে এই অসভ্য বেহায়া পুরুষটিকে, কিন্তু মুখে স্বীকার করলো না। জাঙ্কুক তেকে বাসার সামনে নামিয়ে দেওয়ার আগে বলল, আমি ঘন্টাখানেক পর ফিরবো। আজ থেকে যেহেতু তুমি আমার বউ, সেহেতু আমাদের একসাথে ঘুমাতে বাধা নেই। খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়লে যেন তোমাকে আমার বিছানা দেখতে পাই। যদি না হয় তো। জাঙ্কুককে কথা শেষ করতে না দিয়ে তে তড়িঘড়ি করে বলল, ফুপিমণি কাল রাতেই বলেছেন এখন থেকে আমাকে তার ঘরে ঘুমাতে। কেন? সে কি কচি খুকি একা ঘুমাতে পারে না? তে নাক মুখ উসকে বলল,
আমাকে সেদিন আপনার রুম থেকে বের হতে দেখে নিয়েছিল, তাই বলেছে তার সাথে ঘুমাতে। জাঙ্কুক বিরক্তি নিয়ে বলে উঠল, আমি জানি না তুমি কিভাবে ওকে বুঝিয়ে বলবে, কিন্তু আমি তোমাকে চাই মানে চাই। তে পড়ে গেল বিপাকে, ভাবতে লাগলো কি করা যায়। অনেক ভেবে মাথায় একটা বুদ্ধি আসলো। তে নিজের বুদ্ধিতে নিজেই খুশি হলো, কিন্তু আসল চিন্তা হলো কাউকে না জানিয়ে যে এভাবে বিয়ে করে ফেললো, জানাজানির পর কি হবে আল্লাহ মাহবুব জানে। তের খুব ভয় করতে লাগলো। রাতের খাবারের পর তে খুব কৌশলে নেজির দুধের গ্লাসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিল, কিন্তু আজ নেজির খেতে ইচ্ছে করছে না। তাই ও তেকে ডেকে বলল, তুই খেয়ে নে দুধটা। না না ফুপি, তুমি তো জানোই আমি দুধ খাই না। ইস, ঢং করিস না, আমি দিলাম বলে, না তো খেতে দিত কে তোকে। ফুপি মনে, সত্যি আমার দুধ ভালো লাগে না, মা ব্যাগ চল, এক্ষুনি খাবি, আমি কোনো কথা শুনবো না। তের এখন কান্না পাচ্ছে। কথায় আছে, অন্যের জন্য গর্ত খুললে সেখানে নিজেরই পড়তে হয়। ওর হয়েছে একই দশা। জাঙ্কুক ঘরময় পায়চারি করছে অশান্ত শান্ত ভঙ্গিতে। সে কখন সবাই ঘুমিয়েছে, আর এই মেয়ে এখনো আসার নাম নিচ্ছে না। ওর কথাগুলো কি তবে পাত্তা দিল না? জাঙ্কুক রাগে ঘর ছেড়ে বেরিয়ে তের ঘরের দিকে গেল, কিন্তু সেখানে নেই। আজও নেচের ঘরে ঘুমিয়েছে মেয়েটা। অসভ্য বদ কোথাকার। এর শোধ যদি না তুলেছে তাহলে নিজের নাম বদলে ফেলবে জাঙ্কুক। এইদিকে বেচারে নিজের ফাঁদে নিজে পড়ে ফুসফুস করে ঘুমাচ্ছে। ওইদিকে তার নববিবাহিত অতি রোমান্টিক স্বামী বউকে কাছে না পেয়ে আগে ফুলে আছে। সকালে আজ একটু দেরিতে ঘুম ভাঙল তের। ঘরের দিকে তাকিয়ে জিব্বায় কামড় পড়লো। সর্বনাশ, এতক্ষণ ঘুমিয়েছি, আজ কথা শুনতে হবে শিওর। তাই কোনো রকম ফ্রেশ হয়ে দৌড় দিল রান্নাঘরে। এখনো কেউ ওঠেনি, যাক বাঁচা গেল। হাফ ছেড়ে বাঁচলতে দ্রুত হাতে নাস্তা তৈরি করে ফেললো। এবার জাঙ্কুকের জন্য কফি বানিয়ে ঘরে যেতে গিয়েও গেল না। পরক্ষণেই আবার সাহস গিয়ে ঢুকে গেল জাঙ্কুকের রুমে। তখন জাঙ্কুক গোসল করছিল, তাই কফিটা টেবিলের উপর রেখে উচ্চস্বরে বলে উঠলো, আপনার কফি। অতপর চলে যেতে উদ্যত হতেই হাতে টান পড়লো। পিছনে ঘুরে জাঙ্কুককে দেখে একটা ঢোক গেল। কাপা কাপা স্বরে বলল, হাঁটা ছাড়ুন, কেউ দেখে ফেলবে। পেকে খুঁড়িয়ে দেয়ালের সাথে চেপে গম্ভীর স্বরে বলে উঠলো জাঙ্কুক, গতকাল আসেনি কেন? ঘুমিয়ে গিয়েছিলাম। জাঙ্কুক রাগে নিজের হাত দিয়ে দেয়ালে খুশি মেরে চিবিয়ে চিবিয়ে বলে উঠলো, আর আমি ঘুমাতে পারিনি তোমার অপেক্ষায়। সরি। সেট আপ, এসব সস্তা সরি আমাকে শোনাবে না। তে কোনো উপায়ন্তর না পেয়ে জাঙ্কুকের গালে আলতো করে নিজের ভালোবাসা পরশ এঁকে দিল। জাঙ্কুক গভীর দৃষ্টিতে ওর দিকে চেয়ে বলল, এইটুকুতে মাপ পাবে না? কি করতে হবে তাহলে? গোসল করতে হবে আমার সাথে। আতিক উঠলোতে লজ্জায় লাল হয়ে উঠল। কাপা হাতে জাঙ্কুকের খালি বুকে কিল ঘষে বসিয়ে দিয়ে বলল, ভীষণ অসভ্য আপনি। আমি তো কিছুই করিনি। করে তুমি সারা জীবন আমাকে কত কোটিবার অসভ্য বলবে তার হিসেব নেই। এখন বলো কি করবে? এটা সম্ভব নয়। কেন? আমাদের তো বিয়ে হয়েছে, কিন্তু এটা তো কেউ জানে না। ঠিক আছে, চলো সবাইকে জানিয়ে দিচ্ছি এখন। তে মাথা নাড়িয়ে অসম্মতি প্রকাশ করলো। তাহলে আজ যেভাবেই হোক, আমি বের হওয়ার পর কলেজের জন্য বের হবে, রিক্সা করে বাস স্ট্যান্ডে যাবে, সেখানে আমি থাকবো। পারবো না। ঠিক আছে, তাহলে এক্ষুনি বাসায় বলছি বিয়ের কথা। তে দ্রুত সরে বলে উঠলো, আচ্ছা আচ্ছা আমি আসবো। জাঙ্কুক খুশি হয়ে বউয়ের অধরে আলতো করে নিজের ভালোবাসার পরশ এঁকে দিল। তে লজ্জা পেয়ে পালালো সেখান থেকে। তে তার বড় চাচিকে কোনো রকম বুঝিয়ে বের হলো কলেজের জন্য। বাস স্ট্যান্ডে পৌঁছেই জাঙ্কুককে দেখতে পেল। কি সুন্দর লাগছে, একদম চোখ ফেরানো দেয়। এই সময় কলেজের মেয়েরাও বেরিয়েছে কেবল। কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে জাঙ্কুকের দেখে। তা দেখে তেলে বেগুনে জ্বলে উঠলো। তবে সেই মুহূর্তে জাঙ্কুকের কাজ ওর মনে শান্তি এনে দিল। একটা সুন্দর লাল গোলাপের তোড়া এনে তের হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য। মুহূর্তে তের মুখে হাসি ফুটলো। জাঙ্কুক ওর এক হাত বাড়িয়ে দিল। অন্য সময় হলে তে ধরতো না, এই মুহূর্তে ধরে ফেলে, শুধুমাত্র মেয়েগুলোকে এটা বোঝানোর জন্য যে এই সুদর্শন সুন্দর পুরুষটা একমাত্র তার। গাড়িতে উঠে বসিতে প্রশ্ন করলো, কোথায় যাবো আমরা? চলো, গেলেই দেখতে পাবে। তার আগে শপিং মলে যেতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে তোমার। তাই মাথা নাড়ানো হালকা। জাঙ্কুক ঢাকার বাইরে একটা রিসোর্টে নিয়ে গেল তেকে। ঢাকার বাইরের জায়গা সম্পর্কে তেমন একটা ধারণা নেই ওর, কখনো আসেনি সেখানে, কখনো আসেনি সেভাবে। জাঙ্কুক তের হাত ধরে রিসোর্টের ভেতর যেতে যেতে বলল, এটা আজকের জন্য নিয়েছি। তে একটু ঘাবড়ে বলল, আমাকে কিন্তু বিকেলের মধ্যে বাড়ি ফিরতে হবে। সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব। আমি থাকতে চিন্তা কেন রেড রোজ? তের একটু অস্বস্তি হলো। রিসোর্টের সবচেয়ে সুন্দর রুমটাই হচ্ছে ওদের। তে ধীরে পায়ে হেঁটে রুমটা দেখছিল। এরই মধ্যে পেছন থেকে জাঙ্কুক দাপটে ধরলো তাকে। তে একটু চমকালো। জাঙ্কুক তের চুলে মুখ গুজে বলে উঠলো, চলো গোসলটা সেরে ফেলি। তের মন চাইছে নিজের মাথাটা নিজেরই ফাটিয়ে ফেলতে। পাগল না হলে কি কেউ শুধুমাত্র গোসল করার জন্য এত দূর একটা রিসোর্টে আসে? এই লোকটা যে কি তে বুঝতে পারে না। তবে
তবে এটা ভেবে ভীষণ ভালো লাগে যে পৃথিবীতে এখন একটা মানুষ হলো তাকে ভালোবাসে। তিনি যে শরীরে ভালোভাবে একটা টাওয়া জড়িয়ে নিল, বুকটা কেমন ধুকবুক করছে, ভীষণ নার্ভাস লাগছে। লজ্জায় মাটি খুঁড়ে নিজেকে ঢুকিয়ে ফেলতে মন চাইছে। জাঙ্কুক ওয়াশরুমের ভেতর থেকে ডাকছে, আসবে নাকি আমি আসবো? আসছি। তুই ধীরে পায়ে হেঁটে ঢুকলো ওয়াশরুমে। জাঙ্কুক ওকে একটু চমকানোর সুযোগ না দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। এই চমকে তাকানোর সাথে সাথে শাওয়ার অন হয়ে গেল। দুজন শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক নিজেকে ধরে রাখতে পারল না। প্রেয়সীর সিক্ত নরম ঈষৎ রক্ত লাভ উষ্ঠ জোড়া দখল করে নিল। তে ওর পায়ের পাতার উপর ভর দিয়ে গিবাদেশ জড়িয়ে ধরলো। চক্ষুদায় মুহূর্তেই বন্ধ হয়ে গেল। অনবরত পানি ধারা বইতে লাগলো দুজন ভালোবাসায় আবেশিত যুগলের উপর। আয়নার সামনে দাঁড়িয়ে তের ভীষণ লজ্জা লাগছিল। লোকটা আস্ত একটা লম্পট, কিচ্ছু বাধা রাখেনি। গলায় খাড়ে দাগ হয়ে গেছে। এরকম আর অসংখ্য আছে। জাঙ্কুক গেছে বাইরে জরুরি একটা কল অ্যাটেন্ড করতে। ফিরে এসে বউকে আয়নার সামনে দাঁড়িয়ে মিটিমিটি হাসতে দেখে জাঙ্কুক ঘাড়ে থুতনি রেখে আয়নার দিকে চেয়ে বলল, তুমি এতদিন ছিলে কলি, আর আজ আমার গভীর স্পর্শ পেয়ে হয়েছে ফুটন্ত লাল গোলাপ। তুই লজ্জা কিন্তু কপট রাগে স্বরে বলে উঠল, দেখুন কি সর্বনাশটাই না করেছেন আমার পুরো শরীরের দাগ আর দাগ। ওগুলো দাগ নয় জান, এগুলো হলো তোমার স্বামী আদরের চিহ্ন। তে ফের লজ্জায় লাল হলো। জাঙ্কুক ওকে ঘুরিয়ে নিজের বুকে মুখ লুকাতে দিল। তে মনে মনে লজ্জায় বলে উঠল, নিজে লজ্জা দিয়ে আবার নিজে লুকানোর জায়গা দেয়, অসভ্য। কিন্তু আমার বাড়িতে কি হবে তা নিয়েও চিন্তিত। জাঙ্কুকের সাথে এইখানে আসছে, এটা ফুপিমণি জানতে পারলে কি হবে তা ভেবে আতঙ্কে উঠল। পরের দিন জাঙ্কুকের বাবা মা ইংল্যান্ড থেকে দেশে ফিরে। রাতে খাবারের সময় বাবা মায়ের সাথে খেতে বসে জাঙ্কুক নিজের মনের ভিতরে কথাটা বলল, বাবা মা আমি একটা কাজ করে ফেলেছি তোমাদের না জানিয়েই। আর স্বাভাবিক স্বরে বলে উঠল, এই আবার নতুন কি? তুমি কোন কাজটাই বা আমাদের জানিয়ে বলো। বাবার কথা সত্য, জাঙ্কুক তাদের বলে কোনো কাজ করেছে এরকম খুবই কমই। তবু এবারটা ভিন্ন। জাঙ্কুক একটু কেশে সাবধানে স্বরে বলল, আগে ক্ষমা চাইছি এত বড় সিদ্ধান্ত জানাতে পারিনি বলে। তবে আমার কাছে তখন এটা ঠিক মনে হয়েছিল। আমি বিয়ে করেছি বাবা। এই 3 শব্দের বাক্যটা যেন বজ্রধ্বনির মতো শোনালো। জাঙ্কুকের বাবা মা দুজনে হতবিম্ব চোখে চেয়ে রইল। এটা কি আদৌ সত্যি? আর বলে উঠল, কি বলছিস এসব? হ্যাঁ বাবা সত্যি বলছি। কাকে? কাই শিকদারের বড় ছেলের মেয়েকে। আর একটু ভাবতে বসলো, এই বড় ছেলের মেয়েটা আবার কে? তার ভাবনার ছেদ ঘটিয়ে জিন বলে উঠল, ওই যে ওই মেয়েটা, কি যেন নাম? ও মনে পড়েছে তে, শুনেছি ওর মা শিকদারের ছেলেকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছিল। ছেলেটা গ্রামে ঘুরতে গিয়েছিল, সেখানে মিথ্যা বদনাম রটিয়ে ছেলেটার গলায় ঝুলেছে। ভাই তো কখনই মেয়েটাকে তার পুত্রবধূ হিসেবে মানেনি। পরবর্তীতে একটা দুর্ঘটনায় ভাইয়ের ছেলেটা আর ওই মেয়ে দুজনে মারা গিয়েছিল। তখন দেখো ছুটেছিল। কাই ভাই কি যে করে, ওই খারাপ মেয়েটার সন্তানকে এখানে কেন রেখেছে, তা আবার নাতনির পরিচয়। ছ্যা, জাঙ্কুকের ভীষণ খারাপ লাগলো নিজের স্ত্রীর সম্পর্কে এভাবে শুনতে। যদিও কথাগুলো এক বর্ণ মিথ্যে নয়, তবু কোথাও ভীষণ একটা খারাপ লাগছে। সে রাশভারী স্বরে বলে উঠল, মা ওর বিয়ে হয়েছে আমার সাথে, এখন ওর আর পাস্ট ম্যাটার করে না। ওর বাবা মা যা করেছে সেটা শাস্তি ও পাবে কেন? আর নাতনিকে নাতনির পরিচয় দিবে না? ওনার ছেলেরই রক্ত বইছে তেজ হইলে। ওই মেয়েকে আমি জীবন ও পুত্রবধূ হিসেবে মানব না। মা ছিল একটা বাজে মেয়ে, মেয়েও হয়েছে মায়ের মতো। বড়লোক ছেলে দেখলে লোক সামলাতে পারলো না। জাঙ্কুক ক্রোধে এবার নিজের পেটটা ধাক্কা মেরে ফেলে দিল। রাশভারী স্বরে বলল, এই নামে আমি আর একটাও বাজে কথা শুনতে চাই না। ও আমার স্ত্রী, ওকে অসম্মান করা মানে আমাকে অসম্মান করা। আর নিজেকে সামলাতে না পেরে ছেলের গালে সপাটে একটা চর বসিয়ে দিলেন। ইডিয়ট, কি করে পারলে তুমি এটা করতে? তুমি কি জানো না তোমার সাথে শিকদারের ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছে? তবু এটা তুমি কিভাবে করতে পারলে? আমি ওকে ভালোবাসি বাবা। জাঙ্কুকের অকপট স্বীকারোক্তি ক্ষণকালের জন্য বাক্যহারা হলেন তার বাবা। অতঃপর একই সুরে বললেন, আমি কাই শিকদারকে কথা দিয়েছি, আমি কথার খেলাপ করতে পারবো না। তুমি মেয়েটিকে ডিভোর্স দিবে। আমি আমার স্ত্রীকে কথা দিয়েছি, মৃত্যু অবধি আমি তার সাথেই থাকবো। আমিও নিজের কথার খেলাপ করতে পারবো না। আর নিজের ছেলের দিকে পূর্ণ দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, তোমার কাছে দুটো পথ খোলা আছে। 1, ওই মেয়েকে ডিভোর্স দেওয়া। 2, আমার বাড়ি অফিস সব কিছু থেকে বঞ্চিত হওয়া। যদি তুমি ওই মেয়েটাকে ডিভোর্স দাও তাহলে আমি তোমার এই ভুল ক্ষমা করবো, আর নয়তো চিরজীবনের জন্য তুমি আমাদের হারিয়ে ফেলবে। ভাবার জন্য তোমাকে 24 ঘন্টা সময় দিলাম। এটা বলি খাওয়া ছেড়ে প্রস্থান করলেন আরেম। জিন এবার ছেলেকে বোঝানোর জন্য বলে উঠল, এরকম পাগলামি করিস না বাবা, তোকে আমরা খুব ভালোবাসি, এভাবে আমাদের কষ্ট দিস না। মা ও ভীষণ একা, ও
ওর পৃথিবীতে কেউ নেই আমি ছাড়া, কেউ ভালোবাসে না ওকে। ও আমাকে ভীষণ ভালোবাসে, আমি ওকে কষ্ট দিতে পারবো না মা, আমাকে ক্ষমা করো। আচ্ছা, তোমাদের একটা কথা এখানে ক্লিয়ার করে দিই, জাঙ্কুকের বাবা মা তাদের নিজেদের বাড়িতেই আছেন এখন, আর জাঙ্কুকও তার বাবা মায়ের সাথে তাদের বাড়িতে। গত 2 দিন আগে তোলা একটা ছবি ফোনের স্ক্রিনে দেখছিল জাঙ্কুক স্বামী স্ত্রী হিসাবে, এটাই প্রথম ছবি। এই ছবিতে পাশাপাশি বসা তার রেড রোজকে ভীষণ সুখে লাগছে। জাঙ্কুক স্ক্রিনে চুমু খেলো, কিন্তু যান্ত্রিক স্ক্রিনে চুমু খেয়ে তৃষ্ণা মেটে ওই নরম কোমল চেরির মতো উষ্ঠজোড়ার তুলনা কি এই যান্ত্রিক জিনিসের সাথে হয়? ওটা তো অনন্য, অমৃত। এদিকে জিন পরের দিন দুপুরবেলা যোগাযোগ করলো ন্যান্সির সাথে। সকালে ফোন করে জানিয়েছিলেন দেখা করার কথা, তবে সেটা এই বাড়ি বা ও বাড়ি নয়, বাইরে কোথাও। ন্যান্সির একটু খটকা লাগলো, তবুও সে রেডি হয়ে পরিপাটি হয়ে দেখা করলো জিনের সাথে। অতঃপর তাদের মধ্যে কথোপকথন শেষ হলে ন্যান্সি বাসায় ফিরে তের ঘরে চলে যায়। বিকেলবেলা কাজ না থাকায় তে রুমে পড়েছিল। ন্যান্সি ওর রুমে ঢুকে আচমকা চড় মেরে দিল। তে বুঝলো না কি হলো, ওর গালে হাত রেখে বিস্মিত স্বরে বলল, ফুপিমণি তুমি মারলে আমাকে? বদমাস, তুই আমার বরকে ফাঁসাচ্ছিস? বিয়ে ঠিক হওয়ার পরও অন্যের বরের সাথে নষ্টামি করতে লজ্জা লাগে না? যাদের খাস তাদের পিঠি পিঠি ছুঁয়ে চালাচ্ছিস, এত বড় নিমখাম তুই। তে মাথা নিচু করে রাখলো। শেষ পর্যন্ত আর কিছুই গোপন থাকলো না, ও জানে না আজ কি হবে তার সাথে। ন্যান্সি টের চুলের মুঠি ধরে হিড় করে টানতে টানতে নিচে নিয়ে চললো, আর চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। ওর চিৎকারে বাসা যারা ছিল সবাই ড্রয়িং রুমে জড়ো হলো। ন্যান্সি তেকে সবার সামনে এনে দাঁড় করিয়ে তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা, এই ছোট লোকের বাচ্চা আমার জাঙ্কুককে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। বিয়ে ঠিক হওয়া সত্ত্বেও ও জাঙ্কুকের সাথে নষ্টামি করতে চায়। আমি ওকে আমার চোখের সামনে দেখতে চাই না, তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও। তাই শিকদার। ন্যান্সির কথা শুনে ভীষণ রাগে ন্যান্সির চড় মারা জায়গায় আবারও চড় মারলো। এই শুধু মাথা নিচু করে কাঁপছে। অনেক চিৎকার চেঁচামেচি, অপমান, লাঞ্ছনা, গঞ্জনের পর সিদ্ধান্ত হলো তেকে আজ এক্ষুনি ওদের দুঃসম্পর্কের এক আত্মীয়র বাসায় পাঠিয়ে দেওয়া হবে, যতদিন না ন্যান্সির বিয়ে হয়। এই সিদ্ধান্তে কিছুই বলতে পারলো না ও। যাওয়ার সময় তের ফোনটাও কেড়ে নেওয়া হলো। একটাবার মানুষটাকে কিছু জানানোর সুযোগ পেল না। প্রচন্ড যন্ত্রণায় বুকের ভেতর হাহা করছে, মনে হচ্ছে চারপাশে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। জাঙ্কুক সন্ধ্যায় কাজ শেষ করে ড্রাইভ করতে করতে ফোন করলো তেকে, কিন্তু তের ফোন বন্ধ। সে তেকে টেক্সট করে বলেছিল আজ থেকে সারপ্রাইজ দেবে। জাঙ্কুক লাগাতার কয়েকবার কল করে, কিন্তু বারবার ফোন বন্ধ আসছে। জাঙ্কুক ভাবলো সমস্যা নেই, ওই বাড়িতেই তো যাচ্ছে। ন্যান্সি বারান্দায় দাঁড়িয়ে জাঙ্কুকের গাড়িটা গেট দিয়ে ঢুকিয়ে দৌড়ে নিচে নামলো। জাঙ্কুক বাসায় ঢোকা মাত্রই আসামিক ছুটে এসে ন্যান্সি ওকে জড়িয়ে ধরলো। আচমকা এমন হয় জাঙ্কুক কিছুটা পিছিয়ে গেল। জোর করে ন্যান্সিকে সরিয়ে দিয়ে কঠোর স্বরে বলে উঠলো, এসব কি? ন্যান্সি না বোঝার ভান করে বলল, কোন সব? নাটক করবে না, এসব বিহেভিয়ার আমার একদমই পছন্দ না। এবার ন্যান্সি রেগে বলে উঠলো, কেন পছন্দ না? তুমি আমার হুবু হাজবেন্ড, আমি তোমাকে জড়িয়ে ধরতেই পারি, পারো না। আর আমি তোমাকে বিয়েও করব না, আমি অলরেডি ম্যারিড। হোয়াট? ন্যান্সির চোখ বড় বড় হয়ে গেল। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? ঠিকই শুনছো, আমি তেকে বিয়ে করেছি, আর আজ আমি ওকে নিয়ে যাবো এখান থেকে। ন্যান্সি ক্ষিপ্ত স্বরে বলে উঠলো, ওই ছোট লোকের বাচ্চার মধ্যে তুমি কি পেয়েছো যে তুমি আমাকে রিজেক্ট করলে? এমন কথা শুনে জাঙ্কুকের রাগ মাথায় চড়ে গেল। সে সজোরে একটা চড় বসালো ন্যান্সির গালে। হিংস্র স্বরে বলে উঠলো, খবরদার, ওর নামে আর একটাও কথা যদি বাজে বলো তাহলে তোমার অবস্থা কি করব তুমি স্বপ্নেও ভাবতে পারবে না, আই সোয়ার। এটা বলেই জাঙ্কুক ড্রয়িং রুমে তেকে ডাকতে শুরু করলো। ও ডাকে বাড়ির সবাই এলো, তে এলো না। জেসু ভারী স্বরে জানালো, তে নেই, কোথায় গেছে জানি না, হয়তো প্রেমিকের সাথে পালিয়েছে। স্টপ ইট, মিথ্যে বলছেন কেন? জাঙ্কুকের গলা স্বরে অদ্ভুত রকমের উত্তাপ। মিথ্যে না, আমরা কেউ জানি না তে কোথায়, কোনো এক ফাঁকে বাড়ি থেকে বেরিয়ে গেছে। মিথ্যে কথা, আপনাদের কারো কথা আমি বিশ্বাস করি না। আপনারা ওকে লুকিয়ে রেখেছেন কোথাও, আমি জানি। তের ছোট চাচি বলে উঠলো, তুমি তেকে খুঁজছো কেন? শি ইজ মাই ওয়াইফ। জাঙ্কুকের কথা সবাই স্তব্ধ হয়ে গেল। প্রত্যেকের চোখে বিস্ময়। কায় শিকদার রাশ ভারী কণ্ঠে বলে উঠলো, তোমার সাথে তো ন্যান্সির বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে এটা কেন করলে? ন্যান্সির সাথে বিয়ে ঠিক হওয়ার সময় আমার থেকে অনুমতি নেওয়া হয়নি। আপনারা আপনাদের বিজনেসের সাথে এটা করেছিলেন। তখন পর্যন্ত আমি ন্যান্সি বাদে কাউকেই দেখিনি। আপনার বাড়িতে আসার পর তেকে যখন প্রথম দেখি তখন থেকে আমি প্রতিজ্ঞা করি বিয়ে করলে ওকেই করব। আমি ওকে ভালোবাসি, আশা করি বুঝতে পেরেছেন। তাই হিংস্র স্বরে বলে উঠল, এর জবাব তোমাকে আর তোমার ফ্যামিলিকে দিতে হবে, মনে রেখো। যা ইচ্ছে করুন, আই ডোন্ট কেয়ার। এটা বলেই জাঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে এলো। মাথার মধ্যে এখন শুধু তীর চিন্তায় ঘোরপাক খাচ্ছে, কোথায় আছে মেয়েটা। জাঙ্কুক বাড়ি ফেরার পরপরই ডাক পড়লো তার বাবার।
ও জানে আজ কেন তাকে ডাকা হয়েছে, সেটার জন্য প্রস্তুত। যাই হয়ে যাক, তীকে ছেড়ে থাকা কোনোভাবে সম্ভব নয় তার পক্ষে। জাঙ্কুক বাবার ঘরে প্রবেশ করতেই আরেম বলে উঠল, কি সিদ্ধান্ত তোমার? সারাদিন আমার পেছনে স্পাই লাগিয়েও কি জানতে পারোনি? বাবা, তোমার কি মনে হয় তুমি যা করবে সেটা আমি জানতে পারবো না? তুমি আমার পিছনে স্পাই লাগিয়েছো আজ, কিন্তু আমি কবে থেকে তোমার পিছনে আমার লোক লাগিয়েছি এটা জানো? ছেলের কথা শুনে আরেম চমকালেন। তার ছেলে এত দ্রুতর হবে সেটা সে কল্পনাতেও ভাবেনি। কখনো কোনো কিছু আঁচ লাগতে দেয়নি। তাহলে তুমি ওই মেয়েটাকে ছাড়বে না? কখনোই না। আফসোস যেন না হয়। আমার ওকে নিয়ে কখনোই আফসোস হবে না, চিন্তা করো না, ঠিক আছে? তাহলে আজকের পর থেকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, চলে যাও এখান থেকে। জাঙ্কুক জানতো এমনটাই হবে, তাই ও সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে। শুধুমাত্র নিজের টাকায় কেনা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লো জাঙ্কুক, যদিও এটাই সে চালায়। 2টো দিন কেটে গেছে অবলীলায়, কোনো যোগাযোগ নেই এর সাথে। কমই পাগল হয়ে উঠছে জাঙ্কুক, যে মানুষটাকে একটা দিন না দেখলে ছটফট করে, তাকে গোটা 2টো দিন না দেখে আছে। না স্পর্শ করে না শুনে কাটিয়ে দেওয়াটা কি যে যন্ত্রণার, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে জাঙ্কুক। কিছু তো একটা করতেই হবে। ও তের ছোট চাচিকে ফোন করলো। তের ছোট চাচি অনেকদিন ধরে কিন্ডার গার্ডেনে চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। এদিকে বড় যা কিছু হলে তাকে কথা শোনায়। এখন তো আবার তেও নেই, সব কাজ তাকেই করতে হয়। জাঙ্কুক কল করা মাত্র সে রিসিভ করতেই জাঙ্কুক বলে উঠল, কিন্ডার গার্ডেনের চাকরিটা কি আপনার সত্যিই প্রয়োজন? যদি তাই হয় পেয়ে যাবেন, তবে আমার একটা কাজ করতে হবে। হ্যাঁ, কি কাজ? আমি করব। তে এখন কোথায় আছে? তার ফুল অ্যাড্রেস টেক্সট করলেই জয়েনিং লেটার পেয়ে যাবেন। এই বাড়িতে যদি কেউ জানতে পারে তাহলে আমার সমস্যা হবে। চিন্তা করবেন না, কেউ জানবে না। জাঙ্কুক ফোন রেখে দেওয়ার 2 মিনিট পরে একটা টেক্সট এলো। ওটা দেখে জাঙ্কুকের ঠোঁটের কোণে হাসি ফুটলো। রাত 2টো বাজে। হঠাৎ শুনতে পেল বাইরে থেকে কি যেন জানলা ঢিয়ে চড়ছে। চুপির সাথে উঠে বারান্দায় যেতে দেখলো জাঙ্কুক ওর গাড়ির উপর উঠে বসে এদিকেই তাকিয়ে আছে। গভীর দৃষ্টি, হাত দিয়ে ইশারা করে নিচের দিকে নামতে। হাত নেড়ে না বোঝালো, কিন্তু জাঙ্কুক রাগী দৃষ্টিতে তাকালো তার দিকে। সে হাত দিয়ে বোঝালো, ঠিক আছে আমি আসছি। তে দ্রুত হাত নেড়ে বলল, আপনি দাঁড়ান, আমি আসছি। তে চাবি নিয়ে পা টিপে টিপে বেরিয়ে পড়লো, যেন বড় ফুপি মনে সজাগ না পায়। কিন্তু বেচারি তে যদি জানতো এই যাওয়াই ওর শেষ যাওয়া, এইবার ওকে জাঙ্কুকের সাথে ফিরতে হবে, তাহলে ও ভুলেও নামতো না নিচে। নিচে নামতেই জাঙ্কুক দ্রুত এসে ওকে জড়িয়ে ধরলো। এত শক্ত করে ধরলো যে ওর শার্ট আটকে আসতে শুরু করলো। তাই কোনো মতে বলে উঠলো, ছাড়ুন প্লিজ, আমি শ্বাস নিতে পারছি না। জাঙ্কুক ওর হাতের বাঁধন আলগা করে তের মুখটা তুলে কাতর স্বরে বলে উঠলো, অনেক খুঁজেছি তোমাকে, যখনই জানতে পারলাম তুমি এখানে ছুটে চলে এসেছি। আমি আর পারছি না, এটা হয় না জাঙ্কুক, আমাকে ছেড়ে দিন। অসম্ভব, তোমাকে ছেড়ে দেওয়া মানে নিজের প্রতি জুলুম করা। আমি পারবো না। তোমার কষ্টে কার কি আসে তাই জানি না, তবে তোমার কষ্টে আমার পুরো পৃথিবী ছারখার হয়। আমি তোমাকে যে কোনো মূল্যে নিজের কাছে রাখবো। তুই কিছু বলবি তার আগে বৃষ্টি পড়তে শুরু করলো। জাঙ্কুক ওকে নিয়ে গাড়ির পেছনের সিটে গিয়ে বসলো। তুই কিছু বলতে যাবে তার আগে ওকে ঘুরিয়ে নিজের কোলের উপর বসালো। জাঙ্কুক পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে হাত দিয়ে জামার উপরে অন্যটা টেনে নিচে নামিয়ে ফেললো। জাঙ্কুক ওর পৃষ্ঠদ্বয়ে নিজের অধরে স্পর্শ দিল। টেকে উঠলো কৌশলে অবাধ্য উন্মাদ স্পর্শে। জাঙ্কুক দু পাশ থেকে চুল সরিয়ে মুখ উজলো তের গেবা দেশে। ধীরে ধীরে কাঁধের উপর থেকে একটুখানি জামা সরালো, কিন্তু মন শৈলে আরো আবেশিত হতে চাইলো। নিজেকে সামনে বলে উঠলো, ড্রেসটা ঠিক করে নাও রেড্রোস। তে জামাটা ঠিক করে পরে ফেলো, তারপর ওকে নিজের দিকে ঘুরিয়ে কাঁধের স্বরে বলল, আমার অনেক ঘুম পাচ্ছে রেড্রোস। এই বলে জাঙ্কুক তের উপর ধরে পড়লো। তে জাঙ্কুকের ভারী দেহটা বহু কষ্টে জড়িয়ে ধরে বসে রইল। ঘন্টা 2 ঘুমিয়েছে জাঙ্কুক, বেশ ভালো ঘুম হয়েছে, মাথাটা এখন হালকা লাগছে। এদিকে জাঙ্কুককে জড়িয়ে ধরে রেখে নিজেও ঘুমিয়ে পড়েছিল তে। জাঙ্কুক ঘুম থেকে উঠে নিজেকে তীর ছোট নরম তুলতুলে বুকে আবিষ্কার করে হাসলো। বুঝলো তার ঘুম ভালো হওয়ার কারণ। পৃথিবীর প্রত্যেকটা পুরুষের ঘুম ভালো হয় তার শখের নারী, তার প্রিয়তমার বুকে। তেমনি মেয়েরাও তার প্রিয় মানুষটার বলিষ্ঠ পুরুষালী বুকে আশ্রয় খুঁজে, কখনো ভরসায়, কখনো ভালোবাসা, আবার কখনো ভয়ে। প্রায় সাথে সাথে তের ঘুমটাও ভেঙে গেল। ও তড়িঘড়ি করে উঠে বসে বলল, কটা বাজে? 4:15। উফ, বাঁচা গেল, এখনো কেউ ওঠেনি, আমি এখন যাই। তে গাড়ির দরজা খুলতে গেলেই ওর কবজিতে টান পড়লো। ঘাড় ঘোরাতে দেখলো জাঙ্কুক গম্ভীর দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। তে বুঝলো না, প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। জাঙ্কুক ওকে টেনে নিজের বাহুতে নিয়ে এসে বলল, তুমি আর ওখানে ফিরছো না, এখন তুমি আমার সাথে আমার বাসায় ফিরবে। আপনার ফ্যামিলি মেনে নিয়েছে?
না, আমাকে সবকিছু থেকে অব্যাহতি দিয়েছে। আমি তোমার জন্য নতুন বাসা কিনেছি, আবার সেখানে উঠবো। তে বিস্মিত কিছুক্ষণ চেয়ে রইল বেপরোয়া মানুষটার দিকে। কেন করলেন এমন? কেন ছেড়ে দিলেন নিজের সবকিছু? ছাড়িনি তো, এই যে আমার বাহাতেই তো আমার সবকিছু। আমার সহধর্মিনী সহজ সরল স্বীকারোক্তি জাঙ্কুকের। সবাই ঘুম থেকে ওঠার আগে তে তার জামা কাপড় ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে এলো। পরম বিশ্বাসের হাতটি চেপে ধরলো, বাড়লো নতুন জীবনের উদ্দেশ্যে। বিকেলে বেডরুমে বসে জাঙ্কুক ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ কোথা থেকে যেন একটা লাল রঙের নাইটি উড়ে এসে ওর কম্পিউটারের উপরে পড়লো। জাঙ্কুক সামনের দিকে তাকাতে রাগান্বিত স্বরের কণ্ঠ শুনতে পেল। এই নিয়ে 14টা ড্রেস দিয়েছেন আপনি? কি শত্রুতা আপনার আমার নাইটির সাথে? রোমান্টিক মুহূর্তে তোমার আমার মাঝে সবই আমার শত্রু। অদীক্ষিতা, একটু ভদ্র সভ্য মানুষের মতো আচরণ করতে পারেন না? ভদ্র মানুষের মতো আচরণ কিভাবে করে? জাঙ্কুক না জানার ভান করে শুধালো। এই যেমন আপনি নাইটি খুলতে চাইলে আমি কি না করব? কিন্তু না, আপনার কি আর তর্স হয়? আজ থেকে সব চলবে না। ভালো মানুষের মতো আসলে আসবেন, নইলে আমার থেকে দূরে থাকবেন। ঠিক আছে? তে ঝাঁঝালো স্বরে বলে উঠলো। কি ঠিক আছে? দূরে থাকবো? তে রেগে গেল। জাঙ্কুকের কলার চেপে ধরে বলল, মেরে ফেলবো একদম দূরে থাকলে। তার ছোট্ট আদরে বউটার রাগ দেখে এসে ফেললো। জাঙ্কুক ল্যাপটপটা বন্ধ করে বিছানা থেকে উঠে এসে জড়িয়ে ধরলো, ঘাড়ে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, আমি তোমার কাছে এলে কখনো শান্ত থাকতে পারি না জান। কি করার বলো? এই জন্য আপনি একের পর এক নাইটি ছিড়বেন? জানেন কত পছন্দ ছিল ওগুলো? আরে আবার কিনে দেবো? এর অপচয়। তাহলে তুমি কিছুই বলো না, সেই তো খোলাই লাগে, শুধু শুধু বলে কি লাভ? জান অসবগুলো নির্লজ্জ কোথাকার। তে জাঙ্কুকের পেটের মধ্যে কোনো দিয়ে গুঁতো মেরে দৌড় দিল। পিছন থেকে অট্টহাসিতে ফেটে পড়লো জাঙ্কুক। সন্ধ্যার সময় দরজার বেল বাজতেই তে দরজা খুললো। দেখলো সামনে ন্যাচি দাঁড়িয়ে আছে। অনেকদিন পর ফুপিকে দেখে তে আবেগে আপ্লুত হলো। এগিয়ে এসে জড়িয়ে ধরতে চাইলে ন্যাচি ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, জাঙ্কুক কোথায়? ভেতরে। ন্যাচি আর একটা বাক্য ব্যয় না করে গটগট পায়ে হেঁটে চলে গেল ওদের বেডরুমে। জাঙ্কুক ন্যান্সিকে দেখে জিজ্ঞাসা করলো, কেমন আছেন ফুপি শাশুড়ি? সেটাপ জাঙ্কুক, তুমি আমার সাথে ঠিক করনি। আমি তোমাকে ভালোবাসি, তাই শেষ একটা সুযোগ দিতে চাই। তেকে ছেড়ে দাও, আমি সব ছেড়ে তোমার হয়ে যাব। জাঙ্কুক কিছু বলবে তার আগেই ন্যান্সির চোখের সামনে তে জাঙ্কুকের কোলে বসে পড়লো। তারপর ওর দিকে চেয়ে বলল, হ্যাঁ ফুপিমণি, তুমি কি যেন বলেছিলে? তুই ওর কোলে বসেছিস কেন? তা কোথায় বসবে? এর চেয়ে আমার জায়গা আর কোথাও নেই। কেন তুমি ফুপার কোলে বসো না? নির্লজ্জ কোথাকার। তে একটু পেছনে তাকিয়ে কপাটের আগে সরে জাঙ্কুককে বলল, সব দোষ আপনার। এই আপনার সাথে থেকে থেকে আমিও নির্লজ্জ হয়ে যাচ্ছি। ন্যান্সি আর কিছু বলতে পারল না। রাগের দুঃখে গনগট পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। এরপর কেটে গেল কয়েকটা দিন। আরএম এবং জিনের রাগ অনেকটাই কমে এসেছে। তারা তেকে মেনে নেওয়ার জন্য রাজি হয়েছেন। ছেলে সুখে থাকতেই হলো, তারা ছেলেকে ছাড়া থাকতে পারবে না। এটা এই কয়েকদিনই বুঝতে পেরেছেন ভালোভাবেই। এদিকে জাঙ্কুক আজ বিকালে ঘুরতে নিয়ে যাওয়ার কথা থাকলো, কি একটা কাজ আটকে পড়ে জাঙ্কুকের সময় হলো না। তাই তে রাগে অভিমানে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। জাঙ্কুক কয়েকবার ডেকেও সাড়া পেল না। বুঝতে পারলো আজ আবহাওয়া গরম, তবে প্রিয় তোমার রাগ ভাঙানোর হাজারো কৌশল তার রপ্ত করা আছে। সে আচমকায় ডেকে করে তুলে নিল। হঠাৎ এমন ঘটনায় ভয় পেয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো। পরে বড় বড় চোখ করে বলল, কি হলো? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছাদে। কেন? ছাদ থেকে ফেলে দেবো তাই? তে আতকে উঠল। কি করেছি আমি? রাগ করেছো? কথা বলছো না তাই? আচ্ছা আচ্ছা, রাগ করবো না। জাঙ্কুক তবুও কথা শুনলো না। তেকে কোলে নিয়ে লিফটে উঠলো। এদিকে তে নানাভাবে কনভিন্স করার চেষ্টা করছে যেন ওকে না ফেলে। জাঙ্কুক অনেক কষ্টে গম্ভীর মুখ করে রেখেছে। ভিতরে ভিতরে প্রচুর কষ্টে হাসি চেপে রাখতে হচ্ছে, কিন্তু উপায় নেই, রাখতে হবে, নয়তো প্ল্যান ভেস্তে যাবে। ছাদে আসার পরই তে জাঙ্কুকের গলা টান পান আঁকড়ে ধরে চোখ বন্ধ করে রইল। জাঙ্কুক ওকে নিয়ে গিয়ে দোলনায় বসালো। তে সাথে সাথে চোখ খুলতে দেখলো জাঙ্কুক মেঝেতে বসে ওর কোলে মাথা রেখে আছে চুপচাপ। তে জাঙ্কুকের ছেলেকে চলে বিলি কাটতে কাটতে বলল, আপনি এত নাটক করেন? কি করার বলো, নয়তো বউ রাগ করে বসে থাকে। পুরুষ মানুষ বউয়ের রাগ ভয় পায়, জানোই তো। তাই নাকি? হয়েছে, আর নাটক করতে হবে না, উঠে বসুন। জাঙ্কুক সাথে সাথে তের পাশে জায়গাটুকু দখল করে ফেললো। এক হাত তের ওদরে রাখলো। তে গরম চোখে তাকাতে মিনমিন সরে বলল, হাত রাখার জায়গা পাচ্ছিলাম তো, তাই আর কি। ও আচ্ছা, আর কি রাখার জায়গা পাচ্ছেন? নিজেকে। তোমার উপর একটু রাখতে দিবে? এ কি ধরনের অদ্ভুত আবদার! তে লাজে আড়ষ্ট হলো। জাঙ্কুক এবার আর বাদ মারল না। টেনে নিজের কোলের উপর বসে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। মোহিত স্বরে বলল, আমার রেড রোজ, তোমার গায়ের সুবাস আমাকে উন্মাদ করে তোলে। তোমার কোমল ওষ্ঠের হাসিতে আমি আটকে যাই বারবার। তোমার কণ্ঠের ফিসফিসানি আমার হৃদয়ে আলোড়ন তোলে।
তোমার চুলের খানে আমি সব ভুলে যাই। বলো রেড রোজ, তোমাদের মতো হওয়া কি আমার অপরাধ? এটা যদি আমার অপরাধ হয় আমাকে শাস্তি দাও, আর যদি না হয় তাহলে পুরস্কৃত করো। মনে রেখো, আমার শাস্তি আর পুরস্কার দুটোই তুমি। নিজেকে সঁপে দাও রেড রোজ, তোমাকে ভীষণ ভালোবাসবো। কিসের রাগ আর অভিমান? এই মুহূর্তে ভালোবাসা উষ্ণতা ছাড়া জগতের সব মিথ্যা, অলিক। প্রিয় ঘুরে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুক বুঝতে পারলো প্রিয় তোমার নিঃশব্দ আত্মসমর্পণ। তোমার ভালোবাসাময় মুহূর্তের পরও ওরা একে অপরকে ছুঁয়ে আসে উষ্ণ অলিঙ্গনে। তাই স্বামীর বুক থেকে মাথা তুলে বলল, আচ্ছা আপনি এত অসভ্য কেন বলেন তো? জাঙ্কুক তীর অধরে আলতো করে ছুঁয়ে বলল, জানো আগে ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খাওয়া লাগতো, আর এখন? প্রশ্নটা করার পর এতেই বুঝলো এই প্রশ্ন করাটা বড্ড ভুল হয়েছে। জাঙ্কুক ওকে আরেকটু শক্ত করে চেপে কানে কানে ফিসফিসিয়ে বলল, এখন তোমাকে বুকে জড়িয়ে না ধরলে, তোমার নরম শরীরের স্পর্শ না পেলে আমার ঘুম আসে না। সাথে সাথে জাঙ্কুকের বুকে মুখ লোকালোতে এত অসভ্য লোকটা কোনো কথা আটকায় না মুখে। জাঙ্কুক হাসতে হাসতে তেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এইদিকে জাঙ্কুকের বাবা মাও তে আর জাঙ্কুকের বাড়িতে আসলো তাদের দুজনকে ফিরিয়ে নিয়ে যেতে। তারা তেকে বড় অনুষ্ঠানের মাধ্যমে সম্মানের সহিত নিজেদের বউ আর ছেলেকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। এবার কেটে গেল প্রায় 6টা মাস। তে সবে 2 মাসের প্রেগনেন্ট। সকালে জিন আর তে নাস্তা বানাচ্ছিল, হঠাৎ জাঙ্কুক রুম থেকে উচ্চস্বরে ডাক দিল, ও বউ, ও আমার পাখি, একটু এদিকে আসো না, আমার আন্ডারওয়্যারটা খুঁজে দাও না। ছেলের কথায় জিন মুখ টিপে হাসতে লাগলো, বলল, জামা খুঁজে দে। তের আগে গজগজ করতে করতে রুমে আসলো। প্রতিদিনই এক নাটক, চোখের সামনে ওইসব জিনিস পড়ে থাকবে, তবুও ছবে না যতক্ষণ না তে হাতে তুলে দিচ্ছে। আজও জাঙ্কুকের হাতে দিয়ে বলল, প্রত্যেকদিন কি এক নাটক পেয়েছেন আপনি? এখন যদি বলি আমার পার্সোনাল জিনিস খুঁজে দিন, পারবেন? অবশ্যই, ধারণাটা বুদ্ধি দিয়েছো তুমি। এখন থেকে আমি ডিসাইড করব কোন দিন তুমি কোন অন্ত। বাকি কথা শেষ করার আগে তে বলে উঠলো, থামুন প্লিজ, আপনি জানেন আপনি যে দিন দিন অসভ্যের সীমা পার হয়ে যাচ্ছেন। আগেই জানি, নতুন কিছু বলো। এটা বলে জাঙ্কুক পেছন থেকে জড়িয়ে ধরলো। তের কানে লতিতে নিজের অধরে স্পর্শ দিয়ে বলল, আজ দ্রুত আসবো। কেন? ওমা, তুমি চাও না আমি তাড়াতাড়ি আসি? না, আপনি তাড়াতাড়ি আসলে আমাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন। বাবা মা অনেক হাসাহাসি করুক, তারা এক সময় করেছে এমন। তে লজ্জা পেল, কোনো দিয়ে জাঙ্কুকের পেটে গোতা দিয়ে বলল, সরুন, যেতে হবে। এক শর্তে। কি? 100টা চুমো দেবো তোমাকে। দেব না দিদি? যেটাও দেব না। আচ্ছা, গালে দেবেন। তোমার বক্ষ পিঞ্জরায় যে লাল তিলটা আছে সেটা দেব। সাথে সাথে তীর চোখ বড় হয়ে গেল। মোটেই না, অসম্ভব, দিতেই হবে। ঠিক আছে, এখন না, রাতে হবে। রাতে হলে আরো বাড়বে। কয়টা? অগণিত। তে লজ্জা পেল, কিন্তু সেটাকে প্রশ্রয় না দিয়ে মুখ ভেঙচি কেটে চলে গেল ঘর থেকে। রাতের খাবার খেয়ে শাশুড়ির সাথে গল্প করে রুমে আসতে দেখলো তার প্রিয় স্বামী তারই অপেক্ষায় গাল ফুলিয়ে বসে আছে। তে হেসে ফেললো, আলনাতে জড়িয়ে ধরলো স্বামীর গলা। রাগ ভাঙানোর জন্য বলল, আচ্ছা এটা চুমু দিচ্ছি, দ্রুত রাগ ভেঙে ফেলুন। জাঙ্কুক মুখ কালো করে বলল, আমার একটাই হবে না, কয়টা লাগবে? এটা বলে তে ওকে ছেড়ে দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। পেছন থেকে জাঙ্কুক এসে ওকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। অগণিত, তোমার একটা চুমুতে আমার তৃষ্ণা মিটবে না জান, তার চেয়ে বরং তুমি সেটা আমার উপর ছেড়ে দাও, আমি নিজের তৃষ্ণা নিজেই মিটিয়ে নেব। জাঙ্কুক ঘোর লাগা স্বরে তের গিবার দেশে ছুটে রেখে বলল। লজ্জায় তের গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। আয়নার প্রেয়সের এমন রূপ দেখে জাঙ্কুক আর থাকতে পারলো না, ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তে জাঙ্কুকের বুকের কাছের শার্ট খামচে ধরে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু লাভ হলো না। ব্যক্তিগত অশুভ পুরুষটার লাগামহীন স্পর্শে পাগল হয়ে উঠল। জাঙ্কুকের কোনো ভ্রুক্ষেপ নেই, সে তার তৃষ্ণা মেটাতে ভীষণ ব্যস্ত। এরই মধ্যে বিদ্যুৎ চলে গেল, বৃষ্টির বেগ বেড়েছে। জাঙ্কুক তের অধরে নিজের রাজত্ব চালালো বেশি দীর্ঘ সময়। অতঃপর কপালে কপাল ঠেকিয়ে একটু বিরতি নিয়ে কোলে তুলে নিল তেকে। ধীরে ধীরে বিছানার উপর এনে বসালো। ড্রয়ার থেকে 3টা মোমবাতি বের করে জ্বালিয়ে দিয়ে ফিরে এসে তের কানে কানে বলল, আমরা এখন ক্যান্ডেলের ডিনার করব। তে লজ্জায় মুখ খুলে নিল। জাঙ্কুক শপিং এর ব্যাগ থেকে একটা চকলেট বের করে তের হাতে দিল। তে চকলেট পেয়ে ভীষণ খুশি। সে মনের আনন্দে খেতে শুরু করলো। খাওয়া শেষে কিছু চকলেট তার ঠোঁটের কোণে লেগেছিল। জাঙ্কুক নিজের ঠোঁট দ্বারা লেগে থাকা সম্পূর্ণ চকলেট খেয়ে ফেললো। আবারও জাঙ্কুকের উষ্ণ অধরের ছোঁয়ায় তে ওর চুলগুলো খামচে ধরলো। জাঙ্কুক ওকে বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, স্বামীর কাছে স্ত্রীর অধর হলো পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ চকলেট। অসভ্য লোক কোথাকার। আই লাইক ইট জান, যখন তুমি আমাকে অসভ্য বলো। ইউ আর মাই ফেভারিট ডেজার্ট, তুমি আমার আসক্তি, তুমি আমার সব, মাই রেড রোজ। জাঙ্কুক আবার ডুব দিল তার রেড রোজের মাঝে। রাত কেটে যেতে লাগলো ভালোবাসার উষ্ণ ছোঁয়ায়। যাক বাবা, তারা যা ইচ্ছে তাই করুক,
আর এই গল্পের সমাপ্তি এখানেই। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।